নমস্কার। আজকে দশম শ্রেণীর যে কবিতাটি নিয়ে আমি আলোচনা করছি, কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির মূল গ্রন্থ জলই পাষাণ হয়ে আছে। 2004 সালে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। তার আগে কবি পরিচিতি কিছুটা জেনে নেওয়া দরকার। কবি শঙ্খ ঘোষের জন্ম 1932 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি ত্রিপুরার চাঁদপুরে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে। বর্তমানে ত্রিপুরা রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত। তার শৈশব কাটে বাংলাদেশে। পাবনা জেলায় চন্দ্রপ্রভা বিদ্যাপীঠে তার শিক্ষা জীবনের শুরু, এবং সেখান থেকে তিনি তার মাধ্যমিক স্তরের শিক্ষা জীবন শেষ করেন। প্রেসিডেন্সি থেকে তিনি অনার্সে পাশ করেন 1951 খ্রিস্টাব্দে, এবং 1953 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভাষা এবং সাহিত্যের ওপরে প্রথম শ্রেণীতে তিনি উত্তীর্ণ হন। কর্মজীবন বলতে 1955 খ্রিস্টাব্দে বঙ্গবাসী কলেজে তার অধ্যাপনার কাজ শুরু হয়, এবং তারপরে তিনি জঙ্গিপুর কলেজ এবং তার পরবর্তীকালে বহরমপুর গার্লস কলেজ, কলকাতা সিটি কলেজ এবং সবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন, এবং এখানেই তিনি তার কর্মজীবন শেষ করেন। এই কবি শঙ্খ ঘোষ জীবনানন্দ দাশের পরবর্তী সময়ের সবচেয়ে বলিষ্ঠ কবিদের মধ্যে একজন অন্যতম কবি। সমাজ মনস্ক, মানবিক চেতনা সম্পন্ন এই কবি তার কবিতা এবং কাব্য ভাবনার মধ্য দিয়ে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটি কালকেই একই সূত্রে গেঁথে দিতে চেয়েছেন। একটা চিরন্তন বাণী, চিরন্তন ভাবনা তার কবিতায় নীরব প্রতিবাদের মধ্য দিয়ে, একটা স্বঘোষিত প্রতিবাদ নয়, তার প্রতিবাদটা নীরব। আমরা তার কবিতার যদি বিশেষত্বগুলো দেখি, কয়েকটি বিষয় আমরা লক্ষ্য করব। তিনি শব্দের একটা রহস্য ভেদ করে কবিতায় সব আশ্চর্য মুহূর্তগুলোকে সুন্দরভাবে তুলে ধরতেন, এবং সেই শব্দগুলো খুব সহজ সরল, কোনো জটিল শব্দের আবর্ত তৈরি না করে খুব সহজ সরল শব্দ বন্ধন, শব্দের বেষ্টনীতে তিনি তার কাব্য ভাবনাকে তুলে ধরতেন। এবং ঐতিহ্য এবং সংস্কৃতি, যে ভারতের যে ঐতিহ্য এবং সংস্কৃতিকে তিনি সচেতনভাবে লালন করতেন। রবীন্দ্র অনুসারী এই কবি খুব সুনিপুণভাবে এই ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকেও মর্যাদা দিয়ে তার কাব্য কবিতায় তার ভাবনাকে তুলে ধরার চেষ্টা করেছেন। বরাবর তিনি নতুন পথের সন্ধানী, নতুনের কথা বলেছেন, নতুনভাবে তার কবিতা ভাবনাটাকে ব্যক্ত করেছেন। আর চেতন এবং অবচেতন, আমরা জানি মানুষের মনের যে স্তর, কনসাস সাবকনসাস, এই দুটো সত্তাকে তিনি তার কাব্য কবিতায় মিলিয়ে দেবার চেষ্টা করেছেন। আর আরেকটা বিষয়, যে কিভাবে কবি সমকালীন নানা ঘটনার দ্বারা আলোড়িত হয়েছেন, কিভাবে সেই ঘটনা
তার মধ্যে সঞ্চারিত হয়েছে সেই দুইয়ের মেলবন্ধনে তার কাব্য কবিতায় সেই ভাবনাগুলোর প্রকাশ পেয়েছে। আমরা যদি এই আলোচ্য কবিতাটির কথা বলি, 2001 থেকে 3 এই সময়কালে এই কবিতাগুলো রচিত হয়েছে এবং 2004 সালে জলি পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থে এই কবিতাটি স্থান পেয়েছে, আয়ারও বেঁধে বেঁধে থাকে। আর তার আগে আরেকটি কথা বলা, দিনগুলি রাতগুলি 1956 সালে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। তার আগে কৃত্তিবাসে 1953 সালে এই দিনগুলি রাতগুলি কবিতা প্রকাশের মধ্য দিয়ে তার কাব্যের প্রকৃত পথ চলা শুরু হয়েছিল। দীর্ঘ জীবনে বহু কবিতা তিনি লিখেছেন। তার কবিতায় আমরা বরাবর যেটা লক্ষ্য করেছি যে একটা মানবিক চেতনাবোধ, মানবিক মূল্যবোধ, সামাজিক ভাবনা, সমাজের বিভিন্ন অবক্ষয় যা ক্রমশ ধ্বংস হয়ে এসেছে, যে কারণে পৃথিবীর নানা প্রান্তেই মানুষের বেঁচে থাকা দুঃসহ এবং কঠিন হয়ে উঠেছে। তা শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর প্রতিটি প্রান্তেই যেখানে যেখানে মানবিক মূল্যবোধের অবক্ষয়, সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে, যে প্রান্তেই হোক না কেন সাম্রাজ্যবাদী আগ্রাসন কঠোর হয়েছে, তার ক্লেদাক্ত রূপ নিয়ে নিষ্ঠুর নিষ্পেষণ, অত্যাচার, শোষণ, নিপীড়ন চালিয়েছে, সেখানেই মানুষের বেঁচে থাকাটা কঠিন হয়ে দাঁড়ায়। তবে কবি আশাবাদী বলে তিনি বিশ্বাস করেন যে মানুষই পারে সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে এই শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। মানুষ যখন সম্মিলিতভাবে এই প্রতিরোধ গড়ে তোলে তখনই তারা টিকে থাকে, বেঁচে থাকতে পারে। কবি ঐক্যবদ্ধতার কথা বলতে চেয়েছেন, যে ঐক্যবদ্ধ জীবনই বেঁচে থাকার একমাত্র উপায়, আর প্রতিবাদটা সম্মিলিত হওয়া দরকার। কবি সেই সত্তায়, সেই ভাবনায় বিশ্বাস করতেন। আমরা এই আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটি পাঠ করার মধ্য দিয়ে আমরা দেখে নিতে পারবো যে কবি আসলে কি বলতে চেয়েছেন। আমরা এখন এই কবিতাটি পাঠ করে এর বিভিন্ন বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা কবিতাটিকে বুঝবার চেষ্টা করব। আর ছাত্রছাত্রীদের বারবার বলবো কবিতাটিকে বারবার পড়ে তার অর্থগুলো ভালো করে বুঝবার জন্যে। কবিতাটার বিষয়বস্তু, মর্মার্থ যদি ঠিকঠাক তোমরা উপলব্ধি করতে পারো তাহলে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন সুন্দরভাবে সাজিয়ে উত্তর করতে পারবে। আর তার জন্য যেটা দরকার, নিবিড় পাঠ এবং তার সঠিক অনুধাবন। দেখি, কবিতার শুরুতেই কবি বলেছেন, আমাদের ডান পাশে ধস,
আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। এই যে কথাগুলো বললেন কবি, যে আমাদের ডান পাশে ধস, ধস, ধস মানে কি? আমরা জানি ধস হচ্ছে কোনো একটি পাহাড়ি অঞ্চলে যখন ল্যান্ডস্লাইড হয়, অর্থাৎ পাহাড় ধসে পড়ে, কোনো প্রাকৃতিক বিপর্যয়ে, ভূমিকম্প হোক, প্রবল বৃষ্টিতে হোক, পাহাড়ের মাটি বিশাল অংশ অনেক সময় ভেঙে পড়ে, সেটাকে বলা হয় ধস। সেই ধসে বহু ঘর বাড়ি, মানুষের প্রাণ হানি ঘটে, আমরা জানি। ঠিক এই প্রতীকী ব্যঞ্জনায় কবি বলতে চেয়েছেন যে আমাদের এই সমাজ ব্যবস্থায়, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় মানুষের মানবিক মূল্যবোধ এবং সামাজিক অবক্ষয় ধসের মতো, অনেকটা তাসের ঘরের মতো যেন ভেঙে পড়েছে। ফলে মানুষের অস্তিত্ব আজ বিপন্ন হয়ে পড়েছে। আর মানুষের এই এগিয়ে চলার পথে যেন ভয়ঙ্কর একটা বাধা হয়ে দাঁড়িয়েছে এই গিরিখাতের মতো উপত্যকা। যে গিরিখাত যেমন দুর্গম, তাই বলেছে আমাদের বায়ে গিরিখাত, অর্থাৎ কবি বলতে চেয়েছেন এই মানুষের চলার পথটা কতটা কঠিন, কতটা দুর্গম। এই গিরিখাত শব্দ ব্যঞ্জনার মধ্য দিয়ে, এই প্রতীকী ব্যঞ্জনার মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন তার চলার পথটাও মসৃণ নয়। এখানেই তিনি ক্ষান্ত হননি, তিনি বলেছেন যে আমাদের মাথায় বোমারু, অর্থাৎ বোমারু কথার অর্থ যে বিমান বোমা বর্ষণ করে, সেই বোমার আঘাতে মানুষের প্রাণ এক লহমায়, হাজার হাজার মানুষের প্রাণ শেষ হয়ে যেতে পারে। আমরা জানি হিরোশিমা নাগাসাকিতে কি ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ, পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল, সেটাও তো বোমারু বিমানের হানা। সেরকম ভয়ঙ্করতাকে তুলে ধরতেই কবি এই বোমারু শব্দটিকে ব্যবহার করেছেন, যে মাথায় বোমারু, অর্থাৎ যে আমাদের আকাশপথেও আঘাত হানার একটা চেষ্টা, আমাদের বেঁচে থাকাটা কতটা কঠিন চলার পথে, সেই ভয়ঙ্করতা, যে মানুষের মানবিক মূল্যবোধের অবক্ষয় এতটাই নিষ্ঠুর হয়ে উঠেছে যে মানুষ মানুষকে হত্যা করতে আজ আর পিছপা হচ্ছে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মৃত্যু তাদের কাছে তুচ্ছ মনে হয়। আবার পায়ে পায়ে হিমানির বাঁধ, এই বাঁধ অর্থাৎ মানসিক ভাবে কবি এতটাই ব্যথিত হয়ে পড়েছেন দেখে যে এই যে মানুষের মানবিক মূল্যবোধের, সামাজিক মূল্যবোধের যে স্তরটা, এটা জমাট বেঁধে হিমানির মতো হয়ে গেছে, জড়বৎ হয়ে গেছে, তার মধ্যে যেন আজ আর কোনো প্রাণ নেই। অর্থাৎ মানুষের বিবেক বোধ বলে আর কিছু নেই। অর্থাৎ সেই চলার পথটা আরো কঠিন হয়ে গেছে এই হিমানির মতো কঠিন বাঁধ সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে। এই বাধাকে অতিক্রম করে এগিয়ে চলা ভয়ঙ্কর রকমের কঠিন। কবি সেই কথাটাকে ব্যক্ত করতে গিয়ে বলেছেন পায়ে পায়ে হিমানির বাঁধ। বলছে আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। অর্থাৎ এই যে আম জনতা, সাধারণ মানুষ, তাদের যে বেঁচে থাকাটা কতটা কঠিন, এই আমাদের সমাজ ব্যবস্থায়, ধনতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা, পুঁজিবাদী একটা সমাজ ব্যবস্থা, সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যাটা বেশি হলেও তাদের বেঁচে থাকাটা অনেক বেশি কঠিন।
তাদের মৃত্যু, তাদের ধ্বংস, তাদের অস্তিত্ব বিপন্ন হওয়া মানুষকে খুব বেশি নাড়া দেয় না। তাই কবি এই সাধারণ মানুষের হয়ে কথা বলতে গিয়ে বলেছেন, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। বলছে কবি এই ভয়ঙ্করতাকে আরো প্রবলভাবে, আরো ভীষণ রূপে তুলে ধরতে গিয়ে বলেছেন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে ধরে। অর্থাৎ এই যে শিশুদের সব, তারা ভবিষ্যৎ প্রজন্ম। যে কোনো দেশ, যে কোনো সমাজ, যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে আমাদের এই শিশুরা। মানবিক এবং বিবেকবোধ বা সামাজিক অবক্ষয় বা রাষ্ট্রীয় অবক্ষয় কতটা কঠিন হলে, কতটা নিষ্ঠুর হলে এরকম ভয়ঙ্করতা দেখা দিতে পারে যে শিশুকেও হত্যা করতে তারা পিছপা হয় না। এই সাম্রাজ্যবাদী শক্তিগুলি বা রাষ্ট্রের এই দুর্বৃত্তরা, ক্ষমতালিপ্সু সেই শাসকবৃন্দ যারা শিশুদেরকেও হত্যা করে, সেই সমাজে বেঁচে থাকাটা কঠিন। কবিতায় বলেছেন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি। কবিতায় আশঙ্কা প্রকাশ করেছেন যে যাই দুর্বৃত্তরা সহজ সরল নিষ্পাপ শিশুদেরকে রেয়াত করে না, সেই সমাজ ব্যবস্থায় মানুষের বেঁচে থাকাটা অনেক বেশি কঠিন। তাই কবির আশঙ্কা, হয়তো আমরাও একইভাবে এই শিশুদের মতোই নিহত হব বা মারা যাব। আমাদের দ্বিতীয় কোনো পথ হয়তো খোলা থাকবে না বেঁচে থাকার। আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি কিন্তু নিরাশায়, অন্ধকারে ডুবে থাকতে রাজি নন। তিনি আশাবাদের কথা বলেছেন। তাই বলছে, যদিও আমাদের কোনো পথ নেই, তবু যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমরা সংগঠিত হই, আমরা যদি বেঁধে বেঁধে থাকতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, এই সমস্ত দুর্বৃত্ত, ঔপনিবেশিক শাসক, সাম্রাজ্যবাদী শাসক, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার যারা অত্যাচারী, শোষণকারী, তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে হয়তো প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তারপরেই কবি বলেছেন, আমাদের ইতিহাস নেই। সত্যি তো, এই সাধারণ খেটে খাওয়া মানুষের কথা ইতিহাসের পাতায় লেখা থাকে না। যে যুদ্ধ হয় তা রাজায় রাজায় যুদ্ধ, রাজার নাম ইতিহাসের পাতায় লেখা থাকে। যে সৈন্যরা যুদ্ধ করে তাদের কথা লেখা থাকে না। এই সমাজের রথচক্রটাকে, এই সভ্যতার রথচক্রটাকে যারা এগিয়ে নিয়ে যায়, যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা কল কারখানায়, মাঠে ঘাটে, নদী পাড়ে, বন্দরে সর্বত্র কাজ করে চলেছে, জেলে, মাঝি, কৃষক, মজুর, তাদের কথা তো ইতিহাসের কোথাও লেখা থাকে না। রাজার নাম শুধু থাকে, শাসকের নাম ইতিহাসের পাতায় লেখা থাকে। তাই বলছে, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, যে আমরা শুধু ভিক্ষাবৃত্তি করে বেঁচে আছি। আমাদের এই চাওয়া পাওয়া ছাড়া আর কিছু উপায় নেই। আমরা প্রত্যাশী সেই শাসকের কাছে, যে তাদের দয়া দাক্ষিণ্যেই যেন আমাদের বেঁচে থাকা, আমাদের চোখ মুখ ঢাকা। আমাদের কথা ইতিহাসের পাতায় কোনোদিনই লেখা থাকে না। তাই আমাদের চোখ মুখ ঢাকা ইতিহাসের পাতায়। আমরা ভিখারির মতো দিন দরিদ্র হয়ে জন্মগ্রহণ করি এবং আমরা এভাবেই যেন মরে যাই। ইতিহাসের পাতায় একটি কথাও যেন এদের কথা লেখা হয় না। কবি সেই
শ্রমজীবী মেহনতি মানুষের কথাই, তাদের জয়গানের কথাই এই কবিতার মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছেন। তারপরে কবি আশঙ্কা প্রকাশ করেছেন পৃথিবী হয়তো বেঁচে আছে, একটা আশাবাদের কথা শোনালেন। আবার বলছে পৃথিবী হয়তো মরেও গেছে। এই পৃথিবী অর্থাৎ সমগ্র বিশ্বের কথা তিনি বলতে চেয়েছেন, শুধুমাত্র ভারতবর্ষ নয়, কোনো একটি দেশ নয়, সারা পৃথিবীতেই যেন একই চিত্র, একই রকম ছবি আমরা দেখতে পাচ্ছি। তাই বলছে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে বলে আমাদের কথা কে বা জানে। এই শ্রমজীবী মেহনতি মানুষের কথা, যারা এই সমাজের, এই সভ্যতার অগ্রগতির রথকে এগিয়ে নিয়ে চলেছে, তাদের কথা হয়তো কেউ জানে না, কেউ মনেও রাখে না। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। এই মানুষগুলি, এই মেহনতি মানুষগুলি আজ নিঃস্ব রিক্ত হয়ে মানুষের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। আবার এরাই মানুষের পাশে দাঁড়াবার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। কিছুই কোথাও যদি নাই, তবু তো কজন আছি বাকি। এই ভয়ঙ্কর নিষ্ঠুরতা, মানবিক মূল্যবোধের অবক্ষয়, সামাজিক অবক্ষয়, সব কিছুর মধ্যেও এই সাম্রাজ্যবাদী শাসন, শোষণ, নিপীড়ন, ধ্বংসাত্মক কর্ম